নোয়া খেলা মাইয়া হেতির মিডা মুখে রাশি তেরে বেরি করলে তো গো বাজে দিব বাসি না মুইলে ডরাবে গুলগুলি যায় সব সরম হেতি সিটি মারি দেখলে হোলাই সবই যে গরম। বাংলাটা কি এটা? নোয়া খাইলা মাইয়া হেতির মিডা মুখের আসি। ও আচ্ছা, মিষ্টি মুখের হাসি। তারপর তেরি বেরি করলে তো গো বাজে দিব বাসি। স্পেশালি দুষ্টু পোলাপাইনের পারফরমেন্সটার আগে আমি তো অডিয়েন্সের সঙ্গে দুষ্টুমি করি, হয়তো আমি তাদেরকে বলি যে কে কে সিটি বাজাতে পারে বাজাতে, তখন দেখা যায় যে আমিও দুষ্টুমিটা করি যে আচ্ছা আমি বাজাবো নাকি, সো আমি তখন একটু সিটি বাজাই। আমি স্বপ্নবাজ, অনেক বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। দর্শক সবাইকে ওয়েলকাম করছি আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পটলাইটের সঙ্গে রয়েছি মৌ। আর যারা দুষ্টু পোলাপাইন আছেন শুরুতেই কিন্তু সতর্ক হয়ে যান, কারণ আজকে আমার যিনি অতিথি তার কথা বলতে গেলে অনেক বিষয় বলতে হবে। এত দক্ষ বিভিন্ন বিষয়ে তিনি একজন চিকিৎসক, একজন সঙ্গীত শিল্পী, এবং তিনি যে দুর্দান্ত আঁকেন এই ব্যাপারটি আমি আগে জানতাম না। তবে তিনি ভীষণ স্বপ্নবাজ একজন মানুষ, একজন তরুণী। তিনি তার স্বপ্নের পথে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তার যে লক্ষ্য, সেই লক্ষ্য একটু পরপর পরিবর্তিত হয়, কারণ লক্ষ্যে তিনি পৌঁছান, আবার লক্ষ্যটা অনেক বড় হয়ে যায়, আবার তিনি সামনে এগিয়ে যান। এবং তিনি যে বয়সে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এত অল্প বয়সে আমি ঠিক জানি না যে আর কোন সঙ্গীত শিল্পী এত কম বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এবং তিনি তার গানের মধ্য দিয়ে আমাদের মনে যে মায়া সৃষ্টি করেছেন, সেই মায়ার জন্যই বোধহয় তাকে আমরা এত ভালোবাসি। আর যখন মঞ্চে তিনি দাঁড়ান, এত পাওয়ারফুল পারফরমেন্স করতে পারেন, যেটা আসলে যারা আমরা স্বচক্ষে দেখেছি তারাই কেবল জানি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী ঐশী। কি অবস্থা? এই তো আপু, আলহামদুলিল্লাহ। তুমি যে কি করলা নোয়াখাইলা মাইয়াতে, এটা কি ছিল? ও মাই গড, যাতা ছিল, মাথা নষ্ট। থ্যাংক ইউ, কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। না, এটা কমপ্লিমেন্ট হিসেবে আমি বলেছি যে ব্যাপারটা থাকে না যে ও মাই গড এটা কি করলো সে। এটা একটা দুর্দান্ত কাজ হয়েছে। আমি এই কাজের প্রসঙ্গ দিয়ে শুরু করতে চাই। এই কাজটা আসলে এমন না যে আমি খুব আগে থেকে, তুমি যে এটা একটু আগে বলছিলে আসলে যে আমি স্বপ্নবাজ, অনেক বড় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি, কারণ আমার মনে হয় স্বপ্ন দেখলে অনেক বড়ই দেখা উচিত, তখন কাছাকাছি হলেও যাওয়া যায়। তো এরকম একটা কাজ নিয়ে আগে থেকে আসলে কখনো ভাবিনি। এটা খুব বলা যায় যে 2026-এই হুট করেই হয়ে যাওয়া। জানুয়ারিতে যখন আমি গানটা বানালাম, ওই সময়টাতে আসলে আমার মাথায়, আমি এটা অনেক জায়গায় বলেছি, আমার মাথায় একটা পোকা ঢুকেছিল যে আমরা আমাদের দেশের অনেক আঞ্চলিক ভাষার গান শুনি, যেমন প্রচলিত আছে চট্টগ্রামের, তারপর সিলেটের, তারপর উত্তরাঞ্চলের গান আমরা শুনি। তো আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, আমার মাথায় এমনিতে ছিল যে হ্যাঁ আমাদের নোয়াখালীর আঞ্চলিক ভাষা নিয়ে নাটক সিনেমায় হয়তো কাজ হয়, বাট গান নিয়ে ওরকম একটা কাজ ইদানিং কালে আমি দেখিনি। তো ভাবছিলাম এরকম যে আমরা বাইরের দেশে দেখি যে ওদের যেই আঞ্চলিক ভাষাগুলো আছে সেগুলোকে ওরা খুব স্মার্টলি রিপ্রেজেন্ট করে। আমরা অনেক আধুনিক আধুনিক গান শুনি যেগুলোতে আমরা দেখতে পাই যে ধরো গুজরাটের ভাষা বা হরিয়ালি বা পাঞ্জাবি, যেগুলো হয়তো আমরা ভাষাও বুঝতে পারছি না, কিন্তু আমরা মিউজিকটা, মানে মিউজিক ইটসেলফ ইজ আ ল্যাঙ্গুয়েজ, তো ওই জায়গা থেকে আমরা এনজয় করি। তো সেই জায়গা থেকে আমার মাথায় পোকাটা আসলে ঘুরছিল। তো আমার মনে আছে আমি জানুয়ারির 22 তারিখে গানটা বানাই। আরে বাবা, মানে আমি গানটা লিখেছি এবং শুরু করেছি জানুয়ারি 22 তারিখে। হ্যাঁ, সুর আমার। এটা মূলত আমি রোড ট্রিপে বানানো। রোড ট্রিপ বলতে আমার ওই দিন একটা অনুষ্ঠান ছিল, তো সেখানে যাওয়ার পথে আমি গাড়িতে পুরো গানটা লিখি, আর যে স্ট্রাকচারটা রেডি করা, মানে টিউন কম্পোজিশনটা, ওটা আমি অনুষ্ঠান স্থলে বসে করে ফেলি। এন্ড ওটা আমি আসলে, হয় না একটা পাগলামি থাকে আমাদের, কিন্তু যে হুটহাট একটা জিনিস মনে হইলো পাগলামি একটু করে ফেলি, হইলে হইলো না হইলে নাই, বাট ওই পাগলামি জায়গা থেকে আসলে করা। তার মানে পুরো একদিনের মধ্যে কিন্তু লেখা এবং হ্যাঁ, আমরা এখন যেটা শুনতে পাচ্ছি ওটাতে আসলে কোনো কারেকশন নাই, ওই দিন যেটা বানানো ওটাই। কিন্তু পরবর্তীতে কস্টিউম কি হবে, মেকআপ কি হবে, কিভাবে তুমি নাচবে, এইটা যে আমি আসলে এভাবে করব এটা আমি কল্পনাও করিনি, সত্যি কথা যেটা। মানে গানটা প্রথমে হয়ে যাওয়ার পরে আমি যখন আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করলাম,
ওরা সবাই দেখলাম খুব এক্সাইটেড হয়ে গেল এবং সবাই বলছে যে খুব ভালো লাগছে, মানে অনেক ভাইব একটা, মানে সবার ওই রেসপন্সটা, ওই ফিডব্যাকটা দেখে আমার মনে হলো আচ্ছা মানে এরকম কিছু কি আসলে তাহলে হচ্ছে। তারপর যখন ভাবলাম যে না তাহলে এই গানটার একটা মিউজিক ভিডিও করি, ওই তারপরে ভাবলাম মিউজিক ভিডিও করব, ওকে ভিডিও ডিরেক্টরের সঙ্গে কথা বললাম। ইন দ্য মিন টাইম জ্যাং অ্যাড হলো, জ্যাংয়ের সঙ্গে কোলাবোরেট করলাম। জ্যাংয়ের পার্টটা কিন্তু ওর লেখা, ওর পার্টটা ও লিখেছে, ওর যেই র্যাপ পার্টটা, তো ওর সঙ্গে কোলাবোরেশন হয়ে গেল। এবং এরপরে ভাবছিলাম যে আমরা ভিডিওতে কি করব, আচ্ছা ঠিক আছে, তখন ভাবলাম যে ওকে তাহলে কখনো তো আমি মিউজিক ভিডিওতে আসলে এইভাবে পারফর্ম করিনি। তুমি তো আমাকে অনেক আগ থেকে দেখছো, আমাকে দেখেছো যে আমি হয়তো মিউজিক ভিডিওতে লিপসিং করেছি, আর নয়তো আমি ছিলামই না, হয়তো মডেল ছিল। বাট এবার যখন ভাবলাম যে আচ্ছা এই গানটার সঙ্গে এরকম একটু এরকম করলে ভালো হবে, তখন ভাবলাম আচ্ছা নিজেই করি। সো মানে হুট হাট আসলে ভাবতে ভাবতে একটা স্টেপ বাই স্টেপ এগিয়ে গেলাম। অন্য গল্পে যাব, লাইফলাইনের গল্পে যাব। এটা আসলে লাইভে গাইলে কেমন লাগবে আমি জানি না, বিকজ আমার কাছে মনে হয় যে এটা ট্র্যাক সহ শুনতেই বেশি ভালো লাগে। তাহলে ইটস ফাইন, আমরা তাহলে আমি দুই লাইন শোনাতে পারি। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. নোয়া খেলা মাইয়া হেতির মিডা মুখে রাশি, তেরি বেরি করলে তো গো বাজে দিব বাঁশি, না মুইলে ডরে বেগুন বলি যায় সব শরম, হেতি সিটি মারি দেখলে হলা সব যে গরম। বাংলাটা কি এটা? নোয়া খাইলা মাইয়া হেতির মিডা মুখের হাসি। ও আচ্ছা, মিষ্টি মুখের হাসি। তারপর তেরি বেরি করলে তো গো বাজে দিব বাঁশি। আচ্ছা, একটু তেরি বেরি করলে খবর আছে। তারপর তেরি বেরি করলে তো বাজে দিব বাঁশি, নাম হইলে ডরায় বেগুন বুলি যায় সব শরম, ওকে হেতি সিটি মারি দেখলে হলা হাইন সব যায় গরম। ও মাই এটা গড, আসলে এইটার পয়েন্ট অফ ভিউটা কোথায় এটা আমি আসলে কোনোদিন গল্প করে বলা হয়নি। আমি কিন্তু স্টেজে যখন যাই, স্পেশালি দুষ্টু পোলাপাইনের পারফরমেন্সটার আগে আমি একটু অডিয়েন্সের সঙ্গে দুষ্টুমি করি। হয়তো আমি তাদেরকে বলি যে কে কে সিটি বাজাতে পারে বাজাতে। তো কোনো কোনো জায়গায় এমন হয় যে সিটি সবাই এমনভাবে সিটি বাজানো শুরু করে যে আমরা স্টেজে থেকেও কানে হাত দিতে বাধ্য হই। সো ওই ব্যাপারটা আমি খুব এনজয় করি। তখন দেখা যায় যে আমিও দুষ্টুমিটা করি যে আচ্ছা আমি বাজাবো নাকি, সো আমি তখন একটু সিটি বাজাই। তখন পোলাপাইনের মধ্যে একটা হই হুল্লোড় থাকে, ওই যে আমেজটা থাকে। আমি আসলে ওটা মিন করেছি যে সিটি মানে দেখলে বলা হয় সুবিধা করো। ও অনেকদিন তো বাজাই না, হবে কি? হবে। অত ভালো হয়নি মনে হয়। দুর্দান্ত হয়েছে। এবার আমি লাইফলাইনের গল্পে যাই। এটা একদম পুরো ধামাকা গান, বাট লাইফলাইনের গানটা তো অন্যরকম। হ্যাঁ, এটা নতুন ওয়েব ফিল্ম যেটা চরকিতে মুক্তি পেয়েছে। হ্যাঁ, আমার জন্য এটা একটা খুব সুন্দর একটা জার্নি হয়েছে, কারণ নোয়াখালা মাইয়া তো খুব একটু মানে র‍্যাপ টাইপের হিপ হপ আফ্রোফিউশন, সো ওটা একটু অন্য জনরা। তো এর পর আবার একটা ঠান্ডা একটা গান হচ্ছে সফট, সেই গানটা হচ্ছে লাইফলাইনের গানটা। হ্যাঁ, এবং সেদিনই আমাদের স্পেশাল স্ক্রিনিং ছিল। তো আমি আসলে খুব অন্যরকম একটা ফিডব্যাক পেলাম স্পেশাল স্ক্রিনে, কারণ সবাই তো দেখার পর কথা হচ্ছিল। সো দেখার পর ওই যেই আবেগটা সবার মধ্যে কাজ করছিল, কারণ আমি নিজেও দেখলাম, আমার দেখার পর মনে হয়েছে যে গানটা এমন একটা জায়গায় আসে, পুরো গল্পটা দেখতে দেখতে এমনি ভেতরে দুমড়ে মুচড়ে যাওয়া একটা অনুভূতি। তো ওই সময় আসলে হুহু করে কাদার যেই জায়গাটা, সেই জায়গাটাতেই আসলে গানটা আসে। সো তখন আমি আসলে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম। বাবার কথা মনে পড়ছিল? বাবার কথা মনে পড়ছিল, কারণ গল্পটা আসলে বাবাকে নিয়ে, লাইফলাইনের গল্পটা। সব মিলে আসলে আমার জন্য এটা একটা অন্যরকম কাজ, আমারে নাও। আমি কি এটার একটু অংশ শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। গানটা কাজী আসাদ ভাই পরিচালক নিজেই লিখেছেন, আর সুর সঙ্গীত করেছেন আমার খুবই পছন্দের নীরব ভাই। গাই
জানি না কোথায় গেলে তোমার দেখা মিলে বলে দাও আমারে নাও আমারে নাও তোমার মাঝে আমারে নাও আমারে নাও আমারে নাও আমার মাঝে তোমারে দাও আমারে নাও। অনবদ্য এক কথায় বাবার গল্পেই যেতে চাই এই মুহূর্তে। আমার মনে আছে যে আমি যখন আমার জার্নিটা শুরু করি ঠিক 2016 শেষের দিকে, তোমার সঙ্গে যখন আমার বিভিন্ন শোতে দেখা হতো, আঙ্কেল তোমার সঙ্গে থাকতেন। মানে আমি দেখতাম যে ঐশী আসা মানে হচ্ছে আঙ্কেল সঙ্গে থাকবে, এখন যেমনটা আন্টি সবসময় সঙ্গে থাকেন। সো অনেক বড় ভূমিকা বাবার, এবং বাবার হাত ধরেই তোমার গানের পথে যাত্রাটা শুরু, আমি যদি ভুল না করি। বাবার কথা যদি একটু জানতে চাই, যে বাবাকে এখন কতটা মিস করো, বা কোন কোন জায়গাগুলোতে বেশি কষ্ট বাবার হয়? হাত দিয়ে, মানে আমার আমার কখনো কখনো মনে হয় এরকম যে আমার নামটা আলহামদুলিল্লাহ যতজন মানুষ জানে, এটার পেছনে আসলে পুরো একদম ভিশন বলি বা প্ল্যানিং বলি, স্ট্র্যাটেজি বলি, সব কিছু আব্বুর হাতে করা। এবং সেখানে শুধু যে আব্বু একা করেছেন বিষয়টা তা কিন্তু একদমই না, আব্বু এবং আম্মু এটা মানে যৌথ প্রযোজনায়। হ্যাঁ, তো আব্বু আসলে, আমি আসলে অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম আব্বুর উপর। মানে আমি কি কি গাইবো, কোন কাজটা করব, কোথায় যাব না, কিভাবে সাজবো। ইনফ্যাক্ট আমার তো এমনি সাজগোজ বা আমি কোন জামাটা পরবো এই বিষয়টা আমাকে সবসময় আম্মু দেখে দিতেন, এবং এখনো আম্মুই করে। না আজকের এই জামাটা পরে আসছে, এটাও আসলে আম্মু বের করে দেওয়া যে হ্যাঁ আজকে এটা পরো, হ্যাঁ এরকমই। তো সব কিছুতে না আব্বুর এমন রোল ছিল যে আজকে লিপস্টিকের কালারটা এরকম না, ওরকম দাও, হেয়ার স্টাইলটা আজকে এরকম কেন, ওরকম করো, এভাবে না ওভাবে করো। সো স্টেজে থাকছি, হয়তো আমি দেখতে পাচ্ছি আব্বু স্টেজের বাইরে দাঁড়ানো, এবং আমি কি গানটা গাইবো সেটা আব্বু আমাকে লিস্ট করে দিত। যখন মোবাইলের যুগ আসলো তখন তো আমরা মোবাইলে নোট করতাম এবং সেটা আমাদের লিস্ট থাকতো। যখন মোবাইলের যুগ ছিল না তখন আব্বু কাগজে লিখে দিত, ছোট্ট করে লিস্টটা লিখে দিত, সেই লিস্টটা আমার কাছে থাকতো। এবং আমি স্টেজে পারফর্ম করা অবস্থায় যদি এমন হতো যে আচ্ছা এখন এই গানটা না ওই গানটা হবে, আব্বু স্টেজে থেকেই আমাকে ওটা ফিডব্যাক দিয়ে ওটা চেঞ্জ করায় নিত যে হ্যাঁ এখন এই গানটা গাবা। মানে আমি আসলে একদম কি বলবো, আমার প্রত্যেকটা পদক্ষেপে আব্বুর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিলাম। খুব স্বাভাবিক। সো আমার এখনো মনে আছে যে আব্বু যখন চলে যায়, আমাদের শো ছিল সম্ভবত, হ্যাঁ আমি লক্ষ্মীপুরে ছিলাম, আমার একটা অনুষ্ঠান ছিল লক্ষ্মীপুরে। তো ওই সময়টাতে আসলে আব্বুর শরীর খারাপ, তো তখন আব্বু, আমার এক্স্যাক্ট আসলে ডেটও মনে আছে, ওই দিন শোটা ছিল 19 মার্চ, 11ই মার্চ আমার অনুষ্ঠান ছিল চিটাগং ক্যান্টনমেন্ট। সো ওই দিন আব্বু অনেক বেশি সিক ফিল করছিল বলে 12 তারিখ থেকে আব্বু আমার অনুষ্ঠানে যাচ্ছিল না। সো ওই একটা সপ্তাহ আসলে আব্বু আমার সঙ্গে যায়নি, আব্বু বাসায় ছিল। তো বাসায় থেকেই সবকিছু, যেহেতু আব্বুর সঙ্গে সবাই কমিউনিকেট করতো, আব্বু বাসায় থেকেই সব কমিউনিকেট করছিলেন, কিন্তু তিনি আমাদের সঙ্গে যাননি। তো আমার এখনো মনে আছে যে আমি আব্বু চলে যাওয়ার পর থেকে একটা কথাই বারবার বলছিলাম যে আমি আব্বুকে ছাড়া কিভাবে চলবো, আমি আব্বুকে ছাড়া কিভাবে থাকবো। সবাই বলে না যে দ্য শো মাস্ট গো অন, বা জীবন কারোর জন্য থেমে থাকে না, জীবন আসলে কারোর জন্য থেমে থাকে না। কিন্তু ওই দিন পারফরমেন্স কি তুমি এই খবরটা জানার পর করতে হয়েছিল নাকি? না না না, পারফরমেন্স শেষ হওয়ার পরে, আমরা রওনা দেওয়ার পরে, আমরা যখন পথে ছিলাম তখন আমরা জানতে পেরেছি। এবং বাকিটার গল্প আমরা সবাই জানি। বাকিটার গল্প এটা আসলে আমি করতেও চাই না। না হ্যাঁ, আমি আর ওই প্রসঙ্গে যেতে চাই না। তুমি যে এত স্ট্রং একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ, এটাই সবচেয়ে বড় বিষয়। কিন্তু মাকে এখন তুমি বেশি জ্বালাও নাকি মা তোমাকে জ্বালায়? আর না, আমি মাকে মনে হয় বেশি জ্বালাই। সন্তানকে কি বাবা মা জ্বালায় নাকি? এটা সন্তান বাবা মাকে জ্বালায়। থাকে না যে একটু বয়স্ক হবার পর মায়েরা যেটা করেন যে তারা বাচ্চা হয়েছেন, যদিও আন্টিকে দেখে সেটা মনে হয় না, তো বয়স্ক হয়নি, আমার মা তো এখনো বয়স্ক হয়নি, তো ইয়াং, এবং অনেকেই ভুল করে তোমাদেরকে দুই বোন ভাবে। হ্যাঁ, এটা তো একদম আমার ছোটবেলা থেকেই, মানে
আমি আমি আম্মুর বড় সন্তান, হ্যাঁ। সো হয়তো এই কারণে। এটা হতে পারে। এবং যেখানেই যাই আমাদেরকে এটা ফেস করতে হয় যে ও এটা তোমার মা, আচ্ছা তো বুঝতেই পারিনি, এটা আমাদেরকে মানে হামেশা ফেস করতে হয়। মায়ের একটা দোষ বলো, একটা গুণ বলো। মায়ের একটা আমার মায়ের গুণ হচ্ছে মানে আমার যা কিছু আছে, হ্যাঁ। যেমন আমি তো পুরোপুরি আব্বুর উপর ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু সেখানে আমার জীবন চলার পথের অনেক কিছু ছিল, যেমন যেমন তোমাকে বললাম যে সাজ, আমি কিন্তু কোভিডের আগ পর্যন্ত মেকআপ করতে পারতাম না। আমি যে অনুষ্ঠানে যেতাম আমাকে কিন্তু আমার মা সাজিয়ে দিত। আয় হায়। আমি কোন জামাটা পরবো, আমার সাজ সবকিছু আম্মু করে দিত, হেয়ার স্টাইলিং থেকে শুরু করে এভরিথিং। তো পরে পরে তো আমি কোভিডের সময় যখন বাসায় থাকা শুরু করলাম তখন আমি একটু একটু করে শেখা শুরু করলাম। এখন তো মা সঙ্গে থাকে না, তো এখন নিজেই করতে হয়। তো আমার মায়ের গুণ হচ্ছে আমার সব কিছুতে আমার মা এক পায়ে খাড়া, মানে আমার যা কিছু লাগবে, যা কিছু করতে হবে আম্মু একদম সব করে দিচ্ছে আমাকে। মানে আমি খুবই ব্লেসড যে আমি এরকম প্যারেন্ট পেয়েছি। একেবারেই তাই, খুবই লাকি মাশাআল্লাহ। আর মায়ের দোষ বলবো না। বলবে না? না। আচ্ছা, বকাঝকা করে নাকি? বকাঝকা তো করে, ঝগড়াও করি অনেক। ঝগড়া বুদ্ধি একটু বেশি করো না? ঝগড়া তো অনেক করি, আম্মুর সাথে আমার অনেক ঝগড়া হয়। হ্যাঁ, আমি বোধহয় একবার সাক্ষী, গাড়িতে ছিলাম, ঝগড়া ওটা তো ঝগড়া না, ওটা আমাদের নরমাল কনভারসেশন। ওটা নরমাল কনভারসেশন ছিল। ফাইন ফাইন। এবার আমি আরেকজনের গল্পে যাব। ঠিক তোমার আগের এপিসোডে যিনি এসেছিলেন, তোমার ঘরে তিনি থাকেন, সেই এপিসোড দেখলাম তোমাদের। বাবারে বাবা, তোমাদের হাসির শব্দে ইন্টারভিউতে কথা শোনা যায় না। মানে তোমাদের ইন্টারভিউটা দেখে এত ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে তোমরা জাস্ট দুইটা বন্ধু বসে আড্ডা দিচ্ছিলে, গল্প করছিলে। আমরা অনেক গল্প জেনেছি যে কিভাবে কি শুরু হলো, লাভ রিঅ্যাক্ট দিচ্ছিল কে কে, তারপরে সব সিক্রেট বলে দিয়েছে ভাই। একসঙ্গে প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, তারপর বিয়ে। এবং সে তো ভয়ে কোনো নেগেটিভ কিছু বলতেই চাইছিল না, এখন কারণ ঘরে ফিরতে হবে না, ও এই ডায়ালগটি সবসময় দেয়। এবার তুমি আরিফিন জিলানির দোষ বলো আর গুণ বলো। আরিফিন জিলানির গুণ তো সবটাই। ও আসলে মানে গুণ বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। প্রথমত আমি অ্যাজ আ হিউম্যান বিং যদি বলি, তার যে কোনো জিনিস নিয়ে ভাবনাটা অন্য মানুষের থেকে আলাদা। বাহ। সে খুবই পজিটিভলি ভাবতে পারে যে কোনো বিষয়ে, এটা আমার খুবই ভালো লাগে। এবং শুধু যে পজিটিভলি ভাবতে পারে তা না, মানে কমপ্লিকেটেড না, মানে খুব ইজিলি যে কোনো বিষয়কে ভাবে। হ্যাঁ, ইজি ওয়েতে। সো এই বিষয়টা আমার একদম প্রথম থেকেই ভালো লাগে। আর যদি কাজের জায়গা থেকে বলি, কাজের জায়গা থেকে আমি যেটা সবসময় বলছি, সব জায়গায় বলি, কেউ জিজ্ঞেস করলেই এটা বলা হয়, ওর কাজের জায়গাটা আমাকে খুব ইন্সপায়ার করে। কারণ সে খুবই ডেডিকেটেড এবং সে তার কাজ নিয়ে যেভাবে পরিশ্রম করে, সময় দেয়, যেভাবে পড়াশোনা করে, যা যা করা উচিত, এগুলো অনেক সময় আমাকেও ইন্সপায়ার করে যে হ্যাঁ, আমার কাজের জায়গাগুলোতেও এইভাবে কাঠামোগতভাবে আমিও এই জায়গাগুলোতে আরেকটু ডেভেলপ করতে পারি। বা অনেক কিছুই হয় যেগুলো আমরা আমাদের মানে একসাথেও করা হয়, যেমন আমাদের ফিটনেসের জায়গাটা আমরা একসাথে দেখি। সো ওই জায়গাগুলোতে দেখা যায় যে ও আমাকে অনেক ইন্সপায়ার করে। ভালো দিকটা আসলে অনেক, মানে ভালো দিক বলতে গেলে শেষ হবে না। নেগেটিভ বলো। সেম, আমারও বাসায় যেতে হবে। খুবই চালাকি না? কিন্তু সে একটা কথা বলেছে যে যখন তিনি ভাবলেন, তিনি তো একজন ফার্মাসিস্ট, খুব ভালো জব করতেন, সেই জব ছেড়ে তিনি অভিনয় করবেন পুরোদমে, কেউ তাকে সাপোর্ট দেয়নি, একমাত্র তার যিনি অর্ধাঙ্গিনী, তার বন্ধু, তার ভালোবাসার মানুষ ঐশী, তিনি তাকে সাপোর্ট দিয়েছেন। হ্যাঁ, ওই সময়টা আসলে ও অনেক হচপচ করছিল যে এটা এমন একটা ডিসিশন। আর তখন আমাদের বিয়ে হয়েছে মনে হয় 6 months বা এরকম, মানে কাছাকাছি হবে, আমার এক্স্যাক্ট মনে নেই। বাট তখন এমন একটা সময় ও খুবই খুবই কনফিউজড ছিল যে এরকম একটা সিদ্ধান্ত কি নেওয়া যায় কিনা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওর মনে হচ্ছিল যে ও যেই স্বপ্নটা দেখছে, ওর যেই ভিশন, সেই জায়গা থেকে ওর মনে হচ্ছিল যে হয়তো চাকরিটা ওকে আসলে পিছে টেনে ধরে রাখছে।
ও সামনে আগাতে পারছে না। তো এটা তো আসলে আমি সামনাসামনি দেখতেই পাচ্ছিলাম, যে আমারই মনে হচ্ছিল যে ওর জন্য ভালো আসলে কি হবে, কিন্তু ও খুব কনফিউজড ছিল যে এরকম বিয়ে করার এরকম অল্প সময়ের মাথায় এভাবে ছেড়ে দিব। ওর ফ্যামিলি থেকে বলছিল যে না, এই ডিসিশনটা নেওয়া তোমার ঠিক হবে না, তুমি দুটোই একসাথে করো। কিন্তু দুটো তো একসাথে আসলে হচ্ছিল না। তোমাদের প্রফেশনটা তো তোমরা জানো যে লম্বা সময় যখন শুটিং এ যেতে হয়, চাকরিও একটা রেসপন্সিবিলিটি। এখানে তো আসলে এটা তো আসলে হয় না যে আমি 10-12 দিন থাকবো না, এরপর এসে আমি আবার কাজ করব। এটা তো একটা দায়িত্বের জায়গা। সব মিলে ওর সিদ্ধান্তটা নিতে আসলে আমি ওকে সহজ করে দিই যে তোমার অন্য কোনো কিছুই ভাবা লাগবে না, তুমি তোমার যেই ভিশনটা এই জায়গায় তোমার জন্য, যেহেতু তোমার মনে হয় যে এটা করলে তোমার ভালো হবে, তুমি এটাই ডিসিশন নাও। আমি ওর ডিসিশনের পাশে একদম এক কথায় দাঁড়িয়েছিলাম। দারুণ। এরকম পার্টনার পাওয়াটা খুব কঠিন, এবং এটা না হলে কিন্তু মুশকিল। এটা হয় না বলেই আমার মনে হয় যে দুজনের মধ্যে ঝামেলাটা বাঁধে। এই জন্য তোমরা কি ওর কাজের জায়গায় আমি একদম খুব মনে প্রাণে বিশ্বাস করি যে আমি খুব সাপোর্টিভ ওয়াইফ। ওর কাজের জায়গায় আমার মতো সাপোর্টিভ ওয়াইফ আর পাবে না। আমিও বলেছি কিন্তু আমি দেখেছি আমার বোন, শোনো আমার বোন, সে কিন্তু অনেক ভালো, তোমাকে যে কিছু বলতেছে না। আমি এরকম কিছু বোন পেয়েছি, আমার আপন বোন না থাকলেও এরকম কিছু মানুষ আছে যারা আমাকে প্রোটেক্ট করে রাখবে। খবরদার অন্যদিকে যাওয়া যাবে না। বাট এবার একটু অন্য গল্পে যেতে চাই আমি। তুমি যে এত ভালো ছবি আঁকো, এই গুণটা তুমি কবে থেকে রপ্ত করেছিলে? একেবারে ছোটবেলায়? আমি অনেক ভালো ছবি আঁকি না, কিন্তু আমি অনেক ভালো ছবি আঁকি এই জায়গাটাতে, আমি শখ করে আঁকি। মানে আমার ছোটবেলা থেকে ড্রয়িং শেখা হয়েছে, বাট তখন মনে হতো কি কিছুই হচ্ছে না, মানে পারছি না, ভালো হয় না, এরকম লাগতো অলওয়েজ, আমার এরকমই লাগতো। আর আর্ট আসলে এমন একটা ফর্ম যেখানে আসলে মানে পারফেক্ট করার আসলে কোনো শেষ নাই, কোনো শেষ নাই। তো আমার কোভিডের ঠিক আগে মেডিকেলের কারণে যেটা হয়েছে যে আমার আঁকাআঁকির জায়গাটা বন্ধ হয়ে যায়। বাট আমাদের মেডিকেলে কিন্তু প্রচুর আঁকাআঁকির জায়গা একটা খোলা থাকে। সো আমার তখন একটা শখ ছিল, আমার ফ্রেন্ডরাও দেখতো যে ওরা হয়তো এই জায়গাটাতে অত পাত্তা দিত না, বা এটা ওরকম কিছু না, এটা শৌখিনই বিষয়টা আসলে। কিন্তু আমি পড়াশোনাগুলো করার সময় আমার একটা ডায়েরি ছিল, যেখানে আমি আমার পড়াশোনা রিলেটেড, মানে হিউম্যান বডি রিলেটেড যত এরকম আঁকাআঁকি ছিল, ধরো লিভার বা কিডনি বা এই সকল জিনিসগুলো, আমি না, আমার ওই ডায়েরিটা ছিল, আমি আঁকতাম এবং একে একে পড়তাম। এটা আমি খুব পছন্দ করতাম। মনেও থাকে খুব দ্রুত। হ্যাঁ, মনেও থাকে, আর আমি পছন্দও করতাম। এবং কোনো ক্ষেত্রে আমি পরীক্ষার হলেও যখন মনে হতো যে এই জায়গায় আমার ছবিটা দেওয়া উচিত, উপযুক্ত, আমি কিন্তু পরীক্ষার হলে ছবিও আঁকতাম। এই জন্যই কিন্তু সে স্পেশাল সবার সেটা জানি না, বাট এই জায়গাটা আমার ঝোঁকটা অলওয়েজই ছিল আর্টের প্রতি। কোভিডের সময় আসলে ওই যে ফ্রি টাইমটা পাওয়া শুরু হলো, তখন আমার একটু ক্যানভাসে অ্যাক্রাইলিক করার প্রবণতাটা বেড়ে যায়, এবং তখন আমি অ্যাক্রাইলিকটা করা শুরু করি। সো এখন যেটা হয় যে অনেক দিন পর যখন আমাদের ফ্রি টাইম থাকে, অনেক দিন পর হয়তো আজকে একদম কিছু নেই, আজকে শুধু আরাম, সো ওই আরামের মধ্যে আমার আবার ঝোঁক আসে যে একটু আঁকি, আজকে একটু কিছু একটা এমনি একটু জাস্ট নিজের মনকে খুশি করার জন্য। ইটস নট লাইক আমি খুব পারফেক্টলি আঁকছি, এটা একেবারেই শৌখিন ভাবে, খুবই দুর্দান্ত এবং নিখুঁত। না একদমই না। একে তো তোমাকে হসপিটালে সময় দিতে হয়, ডিউটি করতে হয়, তার উপর যারা ডক্টর তারা তো সারা জীবন পড়াশোনা করে, তাদের কিন্তু কোনো শেষ নেই। এফসিপিএস কবে করছো? আমি একদম পাশ করে ঠিক তার পরবর্তী মানে পরবর্তী কারিকুলামটাই আমি ধরেছি, পাবলিক হেলথে মাস্টার্স করছি। তো সেটা ইনশাল্লাহ আমার অল্প কিছুদিনের মাথায় শেষ হয়ে যাবে। এতদিন এটা নিয়েই আসলে খুব ব্যস্ততায় ছিলাম। খুব স্বাভাবিক। সো আমি হসপিটাল ম্যানেজমেন্টে পড়ছি। আরে বাহ। তো এটা আমার শেষ হোক, এটা শেষ হলে এরপর আমার ইনশাআল্লাহ ইচ্ছা আছে আমি ওইদিকে প্রিপারেশন শুরু করব। আরে বাহ, দুর্দান্ত। আর গানের যাত্রা তো চলবে, অব্যাহত থাকবে, সামনে নিশ্চয়ই নতুন কাজ আসবে ইনশাআল্লাহ। সো অনেক অনেক ভালো থাকো, এবং দর্শকদের উদ্দেশ্যে এই মুহূর্তে কিছু বলো। আর শেষ করবো কিন্তু মায়া গানটা দিয়ে। ওকে, তোমাকে অনেক ধন্যবাদ আপু। আমাদের মনে হয় একদম আমার পথ চলা শুরু থেকেই পরিচয়, সো তখন থেকেই একটা অন্যরকম তোমার প্রতি একটা ভালোবাসা। তো তোমার সাথে গল্প করে খুব ভালো লাগলো। আর দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, আমার সঙ্গে থাকবেন,
আমাকে অনেক বেশি মোটিভেট করবেন যেন আমি সামনে আরো ভালো ভালো কাজ করতে পারি, ধরে রাখতে পারি। এবং বাংলা কাজ একটু বেশি বেশি দেখবেন, শুনবেন। শুধু তাই না, বাংলাদেশের এখন অনেক প্ল্যাটফর্মস আছে, এগুলোতে গিয়ে কাজগুলো দেখবেন। এতে করে হবে কি যে আমাদের রেভিনিউটা আমাদের দেশের মাঝেই থাকবে, আমাদের প্রডিউসাররাই পাবে, আমাদের পরিচালকরাই পাবে। তখন বাংলাদেশে দেখবেন আরো অনেক ভালো ভালো কাজ হচ্ছে, তখন আপনারাই অনেক বেশি প্রাউড ফিল করে পরিচয় দিতে পারবেন যে আমার দেশেও এমন কাজ হয়। একেবারেই তাই। আবারও অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা। বিদায় নিচ্ছি আমি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। তবে কোথাও যাবেন না, আমরা মায়া গানটি শুনে শেষ করবো, কারণ যেই গানের জন্য ঐশী পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সবাই অনেক ভালো থাকুন আর থাকুন টিভিএস এর সঙ্গে। শূন্যে থাকে সব শূন্য পড়িয়া, ভাটির দেহে যারে হারাইয়া, আমার বুকে ভাষা তুই নাইয়া, যারে জীবন যা অকুল বাইয়া রে, মায়া রে মায়া রে, মায়া রে তুই আমার সদাব, মায়া রে মায়া রে, মায়া রে তুই ধানের সুনীল তুমি কি জানো গানটি আমার অসম্ভব পছন্দের।